নমস্কার, আমি মৃণাল, ইনকাম ট্যাক্স অ্যান্ড জিএসটি কনসালটেন্ট অ্যান্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড জিএসটি প্র্যাকটিশনার। তো আমরা প্রত্যেকেই জানি এই 22 সেপ্টেম্বর থেকে জিএসটির প্রচুর গুডস এবং সার্ভিসেসের রেট কমে যাচ্ছে এবং বেশ কিছু গুডস এবং সার্ভিসেস এক্সেম্পটেড হয়ে যাচ্ছে। তো যদিও দু একটি গুডস মানে লাক্সারিয়াস গুডস এবং ক্ষতিকারক কিছু প্রোডাক্ট গুডস সেগুলোর দাম জিএসটি রেট হাই হচ্ছে। তো যাই হোক, এই যে রেট কমে যাচ্ছে গুডস এবং সার্ভিসেস এবং এক্সেম্পটেড হয়ে যাচ্ছে বেশ কিছু গুডস এবং সার্ভিসেস, এক্ষেত্রে যারা এগুলো বিক্রির সাথে যুক্ত, যে গুডস বা সার্ভিসেস বিক্রির সাথে যুক্ত যারা, মানে যারা ব্যবসায়ী এবং যেই গুডস বা সার্ভিসগুলো রেট চেঞ্জেস হচ্ছে সেইগুলো নিয়েই যারা ডিলিংস করেন তাদের উপকার হবে এই রকম কয়েকটি প্রভিশন আমি অ্যাজ পার জিএসটি ল আপনাদের সামনে ডিসকাস করছি। যদিও সব প্রভিশনসগুলো ডিসকাস করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল, তো কয়েকটি প্রভিশন আমি আপনাদের সামনে ডিসকাস করছি অ্যাজ পার জিএসটি ল। তো প্রথমেই বলি কি 22 তারিখ থেকে যখনই আপনারা কোনো গুডস বা সার্ভিসেস বা বোথ গুডস অ্যান্ড সার্ভিসেস বোথ যখনই সেলস আউট করবেন তখনই কিন্তু নিউ রেট, মানে 22 তারিখ থেকে গভর্নমেন্ট যে রেট প্রেসক্রাইব করে দিয়েছে সেই রেটেই কিন্তু সেগুলোকে সোল্ড আউট করবেন। যদিও সেগুলো আগে হয়তো আপনারা হাই রেটে কিনে রেখেছিলেন কোনো গুডস, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ওষুধ মেডিসিন 90% কিন্তু 12% থেকে 5% হয়ে যাচ্ছে। যদিও আপনাদের ওগুলো 12%-এ কেনা ছিল, এই সরি 12% থেকে 5% হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো যদিও ওগুলো আপনার 12%-এ কেনা ছিল, কিন্তু তাহলেও এগুলো কিন্তু 22 তারিখ থেকে 5%-এই কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। সেগুলো আর 12% আপনি 12% কারোর থেকে কালেকশন করতে পারবেন না। এবং এইবার যে প্রশ্ন আসছে সেটা হলো এই যে যেগুলো রেট কমে যাচ্ছে, মনে করুন ওষুধের উদাহরণ ধরছি, যে 12% ছিল এখন 5% হয়ে গেল, তাহলে এই যে 7% যে এক্সট্রা পারচেস করার সময় যে এক্সট্রা ট্যাক্সটা দিয়েছিলেন সেই এক্সট্রা ট্যাক্সটা ইনপুট ট্যাক্স ক্রেডিট লেজারে রয়ে গেছে, সেটা কি হবে? সেটাকে কি রিভার্সাল করে দিতে হবে? এটা একটা ভয় লাগছে অনেকেরই যে সেটাকে কি রিভার্সাল করে দিতে হবে, তাহলে তো কস্ট অনেক বেড়ে যাবে, প্রফিট কমে যাবে, এরকম হয়তো ভয় অনেকেই পাচ্ছেন কিছুটা। কিন্তু না, সেটাকে রিভার্সাল করতে হবে না, কারণ মেডিসিন যেগুলো একদম এক্সেম্পটেড হয়ে যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু যেগুলো একদম এক্সেম্পটেড হচ্ছে না 12% থেকে 5%, মানে আউটপুটটা ট্যাক্সেবলই রয়েছে। সুতরাং ট্যাক্সেবল যদি থাকে তবে অবশ্যই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কিন্তু আপনি পরবর্তীকালে, মানে বা আপনার একই জিএসটি আইএন এর মধ্যে যদি একাধিক গুডস এবং সার্ভিসেস নিয়ে ডিলিংস করেন তো সেই আদার্স গুডস এবং সার্ভিসেসগুলো সোল্ড আউট করার সময় যে ইনপুট যে আউটপুট ট্যাক্সটা রেজ হবে সেই আউটপুট ট্যাক্সটা পেমেন্ট করার জন্য এই যে এক্সেস ইনপুট ট্যাক্স ক্রেডিট সেটাকে ইউজ করতে পারবেন, বিকজ সেকশন 49 আপনাকে সেই পারমিশন দিচ্ছে। সেকশন 41-এ ইনপুট ট্যাক্স ক্রেডিট লেজারে যখনই আপনি ক্রেডিটটা অ্যাভেল করে নিয়েছেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট লেজারে ঢুকে গেছে এবং এই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কিন্তু আপনি যে কোনো সময় আউটপুট ট্যাক্স লাইবিলিটি পেমেন্ট করার জন্য ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেন এবার প্রশ্ন অনেকেরই থাকবে যে দাদা এটা কি রিফান্ডের জন্য মানে এলিজেবল? এই যে ইনপুট ট্যাক্স এক্সট্রা ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আমাদের ক্রেডিট লেজারে রয়েছে সেটা কি আমরা রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো? দেখুন, এক্ষেত্রে কিন্তু আমি একটা মধ্যে কথা বলি যে অ্যাজ পার ল এটা কিন্তু সেকশন 54 সাবসেকশন 3 সাবক্লজ রোমান 2 অফ সিজিএসটি অ্যাক্ট অ্যান্ড করসপন্ডিং ডাব্লিউবিজিএসটি অ্যাক্ট, সেক্ষেত্রে কিন্তু এটাকে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের মধ্যে কিন্তু ফেলা যেতে পারত, যে না এইটা কিন্তু আমরা জানি 54(3)(2)-তে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো যেগুলো পায় যে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের দরুন, মানে ইনপুটসগুলোর ট্যাক্স রেট অফ ট্যাক্স বেশি এবং আউটপুটের রেট অফ ট্যাক্স কম, মানে যদি যেটা আউটপুট তৈরি হচ্ছে, মানে আউটপুট গুডস যেটা হচ্ছে সেটা যদি কম রেট অফ ট্যাক্সের হয় আর সেগুলো তৈরি অ্যাসেম্বল করার জন্য যদি হায়ার রেট অফ ইনপুটস লাগে,
তাহলে যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারে যে আইটিসিটার অ্যাকুমুলেট হয়, সেই আইটিসিটা কিন্তু রিফান্ডেবল 54(3)(2)তে। কিন্তু এই ক্ষেত্রে সিবিআইসি তার এফএকিউতে এক্ষেত্রে কিন্তু বলে রেখেছে, মানে ইস্যু করে রেখেছে এফএকিউতে যে না, এটা ইনভার্টেড ট্যাক্স স্ট্রাকচারের ডিউটির মধ্যে আসবে না, মানে সেকশন 54 সাবসেকশন 3 সাবক্লজ 2 এর যে রিফান্ড, সেই রিফান্ডের মধ্যে এই পার্টটাকে অ্যালাউ করা হবে না। এটা একটা সার্কুলার জারি করেছিল আগে, সেই সার্কুলারটা সম্ভবত 135 ছিল সার্কুলারটা নাম্বার। সেই সার্কুলারে অনুযায়ী এটাকে অ্যালাউ করা যাবে না, এটা রিফান্ড, বিকজ এক্ষেত্রে ইনপুটস এবং আউটপুট মানে যেটাই কিনছেন এবং সেটাই বিক্রি করছেন, সুতরাং ইনপুট আউটপুট দুটোই সমান, যেহেতু দুটো সমান তাই জন্য এটা 54(3)(2)তে এলিজেবল নেই। এক্ষেত্রে কিন্তু সিবিআইসি একটা এফএকিউতে একটা সার্কুলার 135কে একটা এর সাথে ট্যাগিং করে এটাকে রিফান্ডের জন্য ব্লক করে রেখেছে। কিন্তু আমি আপনাকে বলি, অ্যাজ পার ল প্রভিশন এটাকে কিন্তু ডেফিনেটলি চ্যালেঞ্জও করা যেতে পারে, যে বিকজ ইয়েস ইট ইজ রেজড ফর ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার। এটা ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের দরুনই কিন্তু ইনপুট ট্যাক্স এক্সেস ইনপুট ট্যাক্স ক্রেডিটটা আপনার ক্রেডিট লেজারে অ্যাকুমুলেট হচ্ছে, এবং এটাকে কিন্তু অ্যাজ পার ল প্রভিশন চ্যালেঞ্জ করে এটাকে রিফান্ডের জন্য অ্যালাউয়েবল করা যেতে পারে, দো ইট ইজ চ্যালেঞ্জেবল। কিন্তু জেনারেলি এটাকে সিবিআইসি তার এফএকিউতে এই রিফান্ড এক্সেস যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা, এটা রিফান্ডের জন্য নন এলিজেবল করে রেখেছে, মানে রিফান্ডের জন্য এলিজেবল করে রাখেনি। তো আপনি এটা চ্যালেঞ্জ করতে পারেন, সেটা আলাদা প্রশ্ন, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। দেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী ম্যাটার, এক্ষেত্রে কিন্তু অনেকগুলো গুডস এবং সার্ভিসের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করলো, এক্সেম্পটেড করে দিল, বেশ কিছু গুডস এবং সার্ভিসগুলোকে গভর্নমেন্ট এক্সেম্পটেড করে দিল। এক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা আলাদা। এক্ষেত্রে কিন্তু যদি গুডস এবং সার্ভিসেস আউটপুটটা এক্সেম্পটেড হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই জানি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা, সেগুলো যেটার আউটপুটটা এক্সেম্পটেড, সেটার কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট সেটার ক্ষেত্রে আমাদের এলিজিবিলিটি নেই। এটা আমরা নর্মালি জানি সেকশন 17 অনুযায়ী। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু যতটা গুডস আমাদের 22 তারিখের আগে সোল্ড আউট হয়ে যাবে, ততটা তো আমরা ফুল ক্রেডিট ইউজ করতে পারবো পারচেজের ক্ষেত্রে ক্রেডিটটা। কিন্তু যেইটা আমাদের স্টকে থেকে যাবে, মানে 21 তারিখ রাত্রি 12টার সময় যেইটা স্টক হাতে থেকে যাবে, বা যেই ক্যাপিটাল গুডসটা হাতে থেকে যাবে, অবশ্যই আমরা ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে আমরা জানি 60 মাসের তার ভ্যালু, মানে তার আয়ু। এই 60 মাসের মধ্যে যে কমাস ইউজ হয়ে গেছে সেই কমাস এলিজিবিলিটির মধ্যে চলে গেছে, বাদ বাকি যে পার্টটা পড়ে রয়েছে সেই পোর্শন, তো সেই পোর্শনটুকু মানে যতটুকু ক্যালকুলেশন করে প্রপোর্শনাল বেসিসে, এবং যেই ইনপুটসগুলো রয়েছে সেই ইনপুটসগুলো মানে 22 তারিখ থেকে যে ইনপুটসগুলো এক্সেম্পটেড হয়ে যাচ্ছে, বা যেই ইনপুটসগুলো ইউজ করে কোনো সার্ভিস প্রোভাইড করা হবে, সেই ইনপুটসগুলো, যেই সার্ভিসটা আবার 22 তারিখ থেকে এক্সেম্পটেড হয়ে যাচ্ছে, সুতরাং সেই যে ইনপুটসগুলো যতটা স্টকে রয়েছে, সেই স্টকের ওপরে ইনপুটসগুলোর বা ক্যাপিটাল গুডসের প্রপোর্শনালিটি ক্যাপিটাল গুডসের যে স্টক রয়েছে বা 21 তারিখ রাত্রে, সে তার ওপরে যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা, মানে সেইগুলোকে যখন প্রক্রিয়র করা হয়েছিল, পারচেস করা হয়েছিল, যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা অ্যাভেল করে নেওয়া হয়েছিল, সেই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কিন্তু রিভার্সাল করে দিতে হবে, বা যদি আইটিসি লেজারে ব্যালেন্স না থাকে, ক্যাশ লেজার দিয়ে পেমেন্ট করে দিতে হবে অ্যাজ পার জিএসটি ল। এবার জিএসটি লতে কি প্রভিশন, জিএসটি লতে কিন্তু এই প্রভিশন বলা আছে সেকশন 18 সাবসেকশন 4 অফ সিজিএসটি অ্যাক্ট অ্যান্ড করসপন্ডিং ডাব্লিউবিজিএসটি, এবং কিভাবে করতে হবে তার রুল প্রেসক্রাইব করা আছে রুল 44-এ। রুল 44-এ বলা আছে আইটিসি 03 ফর্ম দিয়ে এইটাকে কিন্তু রিভার্সাল করে দিতে হবে। এছাড়াও বেশ কিছু প্রভিশনস রয়েছে এই রেট চেঞ্জের ক্ষেত্রে, সেকশন 14-এর অ্যাপ্লিকেবিলিটি রয়েছে। তো যাই হোক, এই সেকশন 14-এর অ্যাপ্লিকেবিলিটি আমি পরের দিন ডিসকাশন করব, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই ভিডিওর মধ্যে আমি ডিসকাশন করছি না। এমনিতেও প্রচুর চাপের মধ্যে রয়েছি, ট্যাক্স অডিট চলছে, হিউজ চাপের মধ্যে রয়েছি, তার মধ্যে ওই সময় করে এই ছোট্ট ভিডিওটা বানালাম। নমস্কার, ধন্যবাদ।